আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, লুসিড লার্নিং এ তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ টেন্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের অনেকেরই মনে টেন্স সম্পর্কে অনেক ভয় রয়েছে যে আমরা টেন্স শিখতে গিয়ে টেন্সের গঠন মুখস্থ করতে গিয়ে যেমন প্যারায় পড়ে যাই, ঠিক তেমনই প্যারায় পড়ে যায় কোন টেন্স বাংলায় একটা বাক্য দেখার পরে আমরা বলতে পারি না এটা কোন টেন্স। সুতরাং আজকে আমরা এই দুইটা সমস্যারই একটা চমৎকার সমাধান নিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তোমরা যারা এই টেন্সের সমস্যায় আছো তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে টেন্স একদম পানির মতো হয়ে যাবে তোমাদের ইনশাআল্লাহ। সুতরাং আর দেরি না করে আমরা টেন্সের আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা খেয়াল করি টেন্স, এই টেন্স কাকে বলে, তাই না? টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল। তাহলে কোনো একটি কাজ কখন সম্পন্ন হয় সেটাই হচ্ছে টেন্স। অর্থাৎ কোনো একটি কাজ বর্তমানে সংঘটিত হচ্ছে, না অতীতে হয়েছিল, না ভবিষ্যতে হবে, এই সম্পর্কে আলোচনায় হচ্ছে টেন্সের মূল কাজ। আর টেন্স এটা হচ্ছে ভার্ব এর মানে ভার্ব বা ক্রিয়া সম্পাদনের সময়। তাহলে ভার্ব এর রূপ পরিবর্তনই হচ্ছে কি টেন্স। তাহলে টেন্সে আমাদের কি পরিবর্তন হয় আবার বলো? শুধু ভার্বের পরিবর্তন হয়। এখানে টেন্সের গঠনগুলোর দিকে আমরা যখনই তাকাবো তখনই একটা জিনিস ভালোভাবে দেখতে পাবো, সেটা কি সাবজেক্ট এবং শেষে হচ্ছে অবজেক্ট। এই দুইটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট পরিবর্তন কোথায়? শুধু এই মাঝের অংশে। তাহলে মাঝের অংশে পরিবর্তনটাই হচ্ছে কি টেন্সের পরিবর্তন। তাহলে আমরা টেন্স শেখার পূর্বে আমাদের আর দুইটা বিষয় খুব ক্লিয়ার হইতে হবে। এই দুইটা বিষয় যদি আমরা ক্লিয়ার হই তাহলে টেন্স আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে এই দুইটা বিষয় কি সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। খেয়াল করো, টেন্স কি নিয়ে কাজ করে? ভার্ব নিয়ে কাজ করে। অর্থাৎ ভার্বের পরিবর্তনই হচ্ছে কি টেন্সের পরিবর্তন, তাই না? তাহলে প্রথমে আমাদেরকে ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্বের কয়টি ফর্ম রয়েছে? দেখো, ভার্বের মোটামুটি সর্বমোট 6টি ফর্ম বা রূপ রয়েছে। আমরা এগুলোকে V1, V2, V3, V4 এবং V5 নামে পরিচিত করতে পারি। আর একটা রয়ে গেল, এটা হচ্ছে V6। বাট আমাদের এই দুইটা ভার্ব এর প্রয়োজন এখানে আপাতত নেই। এজন্য আমি তোমাদের আলোচনার সুবিধার জন্য, তোমাদের আলোচনা যাতে সহজ হয় সেজন্য আমি এই 4টা ভার্ব নিয়ে তোমাদেরকে আলোচনা করব। সুতরাং V4 এবং V5 এবং V6 এই দুইটা নিয়ে আলোচনা আপাতত করতেছি না। তাহলে খেয়াল করো, V1 বলতে আমরা কি বুঝতেছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1, আর V2 হচ্ছে কি পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এই 4টে যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের এই টেন্সের জন্য এই 4টা দিয়ে আমরা কি করতে পারবো? ভালোভাবে শিখতে পারবো। এখন তোমাদেরকে বুঝাই দিচ্ছি এই 4টে কি। দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোন একটি ভার্বের মূল ফর্ম যেটা, সেটা হচ্ছে তার প্রেজেন্ট ফর্ম। একটা एग्जांपल দেই। দেখো, যেমন গো কি একটা ভার্ব না? গো মানে কি যাওয়া, তাহলে এটা একটা ভার্ব। এর পাস্ট ফর্ম কি? খেয়াল করো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ওকে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। তাহলে গো, ওয়েন্ট, গন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। এখন আসো প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে
এই ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত করলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে ভার্ব ওয়ান কি ছিল? গো, গোর সাথে আইএনজি যোগ করলে কি হয়? গোয়িং। এটাই হচ্ছে আমাদের ভার্বের 4টা রূপ। সুতরাং এই 4টা রূপ আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। দেখো এইগুলো আমরা কোথায় পাবো? এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো প্রত্যেকটা গ্রামারেরই একটা পার্ট রয়েছে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের রূপান্তর, ক্রিয়ার রূপান্তর নামে একটা চ্যাপ্টার রয়েছে। তোমরা কি করবে? সেই চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো ভার্ব পাবে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব পাবে। সেগুলো থেকে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় সেই ভার্বগুলোকে বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আমাদের এই ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি এখানে 3টা ভার্ব লিখতেছি, খেয়াল করো। গো, ওয়েন্ট, গোন এবং গোয়িং। আর একটা হচ্ছে প্লে। তোমরা নিশ্চয়ই জানো প্লে শব্দের অর্থ কি। প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা। ঠিক এটা পাস্ট ফর্ম হবে প্লেড, ইডি, জাস্ট কি যুক্ত হবে? ইডি যুক্ত হবে। এটা হচ্ছে উইক ভার্ব। তারপরে এটা কি? এটাও প্লেড। আর এটা কি হবে বলতো? এটার সাথে কি যুক্ত হয়? আইএনজি। তাহলে কি হবে? প্লেইং। দেখো এই 2টা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা ভার্ব আমি দেখাবো, সেটা হচ্ছে ধরো রিড। তোমরা সবাই জানো রিড অর্থ কি। রিড অর্থ হচ্ছে পড়া। এটার পাস্ট ফর্ম কি? এটার পাস্ট ফর্ম হচ্ছে রেড। দেখো সব বানান কিন্তু সব এক, জাস্ট উচ্চারণ আলাদা। যখন প্রেজেন্ট ফর্ম তখন উচ্চারণ হচ্ছে রিড, যখন পাস্ট ফর্ম তখন উচ্চারণ হচ্ছে রেড। আর পাস্ট পার্টিসিপল ফর্মও সেম কি হবে? রেড। আর প্রেজেন্ট পার্টিসিপলে কি হবে? এটার সাথে কি যুক্ত হয়? আইএনজি। তাহলে কি হবে? রিডিং। তাহলে আশা করি তোমরা ভার্বের এই 4টের রূপ বা ফর্ম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। এটা আমাদের টেন্স গঠনের জন্য খুবই প্রয়োজন, ঠিক আছে? আর এই টেন্সের প্রয়োজনীয়তা তোমাদের বলে শেষ করা যাবে না। তোমরা অনেকেই ইংরেজিতে এসে বা রচনা লিখতে পারো না, প্যারাগ্রাফ লিখতে পারো না, ইমেইল, লেটার এগুলো নিজে বানায় লিখতে পারো না। কারণ কি জানো? কারণ হচ্ছে এই টেন্সের দুর্বলতা। যারা যত বেশি টেন্স ভালোভাবে পারে এবং ভালোভাবে বুঝতে পারে এবং লিখতে পারে, তারা কিন্তু যে কোনো একটা রচনা, আননোন যে কোনো একটা রচনা, যে কোনো একটা প্যারাগ্রাফ তারা কি করতে পারে? বাংলা থেকে কনভার্ট করে ইংরেজিতে লিখতে পারে। আর কথা বলার জন্য তো মানে এই টেন্সের কোনো জরুরি নেই। কথা বলার জন্য টেন্স মাস্ট লাগবে। এছাড়াও রাইট ফর্ম, ভার্বস আছে, নেরেশন আছে, টেক কোশ্চেন আছে, কমপ্লিটিং সেন্টেন্স, এই প্রত্যেকটা অংশে এই টেন্স আমাদের লাগবে। সুতরাং টেন্স আমরা ভালোভাবে শিখব, যাতে এই টেন্সের মাধ্যমে আমাদের গ্রামারের অন্যান্য সকল পার্ট খুব ইজি হয়ে যায়। তুমি টেন্স ছাড়া গ্রামারের যে পার্টটি শিখতে যাও না কেন, তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। এই জন্য আমরা এই টেন্সের অংশটাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর আশা করি তোমরা যদি ভালোভাবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার মনে হয় না টেন্সের গঠন এবং কোন একটা টেন্স চিনতে তোমাদের সমস্যা হবে ইনশাআল্লাহ। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর টেন্সকে সহজভাবে শেখো। আচ্ছা, এটা আমরা একটা অংশ নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ ভার্বের ফর্ম বা রূপ নিয়ে। এখন আমাদের আলোচনা করতে হবে পার্সন নিয়ে। খেয়াল করো, আমরা যদি টেন্সকে ভালোভাবে বুঝতে যাই তাহলে আমাদেরকে পার্সনটাও ভালোভাবে চিনতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো পার্সন হচ্ছে 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। খেয়াল করো, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, যেটা যেখানে আমি আছি সেটা কোন পার্সন বলো? ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন কোনটা? ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, শেষ। তাহলে ফার্স্ট পার্সন যদি আই মানে আমি, উই আমরা, আজ আমাদের এগুলো হয়, আর সেকেন্ড পার্সন যদি ইউ হয়, তাহলে থার্ড পার্সন কোনগুলো হবে বলো তো? বাকি সব কিছু থার্ড পার্সন। খেয়াল করো, তাহলে পার্সন কত প্রকার পাইলাম আমরা? পার্সন পেলাম 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের এক্সাম্পল কি কি দিলাম বলো তো?
ফার্স্ট পারসন হচ্ছে আই। আই মানে কি? আমি। আর যেখানে আমি থাকবো সেটা ফার্স্ট পারসন। যেমন উই, উই মানে কি? উই মানে হচ্ছে আমরা। তো আমরা যেখানে, ওইটা কি আমি আছি না? তাহলে আমি থাকলে কোন পারসন? ফার্স্ট পারসন। তারপর খেয়াল করো আস, আস মানে কি? আমাদের। আওয়ার, আওয়ার মানে কি? আমাদের। তাহলে যেখানেই আমি থাকবো সেটা ফার্স্ট পারসন। এখন আসি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি বলছি মনে আছে তোমাদের? হ্যাঁ, সেকেন্ড পারসন কি বলছিলাম? ইউ। ইউ, ইউ মানে কি? তুমি, তোমরা। ইউ থেকে কি আসে? ইয়োর, ইয়োরস, এগুলো, তাই না? তার মানে হচ্ছে এই ইউটাই হচ্ছে সেকেন্ড পারসন। আর বাকি যে সব যাহা কিছু থাকলো সবগুলো কোন পারসন তাহলে? থার্ড পারসন। আচ্ছা, তাহলে থার্ড পারসনের ভিতর কি কি থাকতে পারে? বাকি কি থাকলো দেখো, তুমি এবং আমি ছাড়া, অথবা আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যা আছে সবকিছুই থার্ড পারসন। এটা খুব সহজে মনে রাখবো আমরা। দেখো, হি, হি মানে কি? ছেলেদের জন্য হি ব্যবহার করা হয়। তাহলে হি মানে সে, সি মানেও সে। তারপর দে মানে কি? তারা। তারপরে খেয়াল করো, আচ্ছা যে কোনো একটা নাম, ধরো মিমি একটা নাম, বা এনিথিং, আরো নাম আছে তাই না? যে কোনো নাম। তারপরে ইট, এগুলো কি? থার্ড পারসন, তাই না? মানে বাকি যা আছে সব থার্ড পারসন। তারপর আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম। তাহলে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন চিনতে পারলাম। আচ্ছা, তোমাদের প্রশ্ন করি, আবার বলো তো, ফার্স্ট পারসন কে? আই। আই, উই, আস, আওয়ার, এগুলো কি ফার্স্ট পারসন? এবার বলো সেকেন্ড পারসন কে? ইউ। বাকি সবগুলো কোন পারসন? থার্ড পারসন। খুব সহজে বুঝতে পারছো। এর মধ্যে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল। ঠিক আছে, এই পারসন আমরা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল। আচ্ছা, আমি তোমাদেরকে দুইটা শব্দ দিচ্ছি, দেখো, সিঙ্গুলার আর একটা কি বললাম? প্লুরাল। হ্যাঁ, এইবার তোমরা আলাদা করবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, অর্থাৎ একটা, কোন একটি বস্তু বা ব্যক্তি বা স্থান যেটাই হোক যদি একটা হয় সেটাকে সিঙ্গুলার। আর প্লুরাল কোনটা? অনেক যদি থাকে, একের অধিক থাকে। আচ্ছা, আই, তোমরা বলতো আই এটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ কি? আই মানে আমি, একজন। আচ্ছা, উই, উই মানে আমরা। আমরা এটা কি একজন না অনেকজন? হ্যাঁ, অনেকজন। তাহলে কি হবে? প্লুরাল। তারপর বলো আস, আমাদের, আওয়ার, আমাদের, এগুলো কি? প্লুরাল, অনেক। ইউ, ইউ মানে কি? ইউ মানে তুমি। ইউ মানে যদি তুমি হয় তাহলে কি? সিঙ্গুলার। বাট ইউ মানে তো তোমরাও হয়, তাহলে কি? প্লুরাল। ইউ অর্থ সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। ইউর, তোমার, সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এটা সব। তাহলে এগুলো সব কি হয়? সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। এইবার আসো হি। হি বলো তো, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে সি, এটাও কি? একজন, তাই না? সে। দে মানে কি? তারা। তাহলে তারা এটা একজন না অনেকজন? অবশ্যই অনেকজন। অনেকজন হলে কি হবে? প্লুরাল। এরপর হলো মিমি, একজনের নাম। একটা মেয়ের নাম হচ্ছে মিমি, বলো এটা সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ মিমি হচ্ছে একজন। এখন এই যে রেড পেন দিয়ে আমি সিঙ্গুলার গুলো আলাদা করলাম, বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোদের মনে রাখতে হবে এই থার্ড পারসন সিঙ্গুলার এরা হচ্ছে স্পেশাল পারসন। এই পারসন গুলোকে বলা হবে স্পেশাল পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে আমি কি বলছি বলো? স্পেশাল পারসন। কারণ হচ্ছে এরা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমাদেরকে আমি এরপরে আবারও কোশ্চেন করতে পারি, মানে স্পেশাল পারসন কে? তোমাদের উত্তর দিতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আশা করি তোমরা পারসন তিন প্রকার বুঝতে পেরেছো। ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন বাকি সব। এরপর সিঙ্গুলার বলছিলাম, সিঙ্গুলার মানে কি? সিঙ্গেল মানে কি? একজন। তাহলে একজন হলে সিঙ্গুলার। আর প্লুরাল মানে কি? অনেকজন, একের অধিক হলে সেটাই প্লুরাল। এখন আমরা যদি এই দুইটা জিনিস ভালোভাবে বুঝতে পারি তাহলে এখন আমাদের টেন্স শেখাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা খুব সহজেই টেন্স শিখতে পারবো।
ওকে, খেয়াল করো টেন্স প্রধানত কত প্রকার? 3 প্রকার। কি কি খেয়াল করো। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল যেটা চলে গেছে, আর ফিউচার টেন্স কি ভবিষ্যৎ কাল যেটা সামনে আসবে। তাহলে টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই 3টা টেন্স আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে এই প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা টেন্স থেকে যদি আরো 4টা টেন্স হয় তাহলে বলো তো এটা থেকেও 4টা হবে, এটা থেকেও 4টা হবে। তাহলে টেন্স মোট কত প্রকার দাঁড়াচ্ছে? 12 প্রকার না? 4 4 4 কত হলো? 12 প্রকার। তাহলে টেন্স হচ্ছে মোট 12 প্রকার। এখন আমরা এই 12 প্রকার টেন্সের সংজ্ঞা, গঠন এবং উদাহরণ সম্পর্কে জানবো। এক্ষেত্রে আমি একটা কৌশল অবলম্বন করেছি, তোমরা এই গঠনের দিকে তাকাও, দেখো আমি কিভাবে এই অংশটা লিখেছি। এবং তোমরা প্রত্যেকেই আমার এই ভিডিও যখন দেখছো তখন ভিডিওটা পজ করে এই গঠনটা, স্ট্রাকচার এইভাবে তোমরা উঠাই নাও, তাহলে খুব সহজেই তোমরা এই গঠনগুলো মুখস্থ রাখতে পারবে এবং বুঝতে পারবে খুব সহজেই। দেখো এখানে আমি কি করেছি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই 3টা টেন্সেরই ইনডিফিনিট ফর্ম, এই যে ইনডিফিনিট টেন্স, এই ইনডিফিনিট টেন্সের গঠনগুলো একসাথে লিখেছি, এতে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো একটি কাজ সাধারণভাবে হয় এরূপ বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি একটা বাংলা এক্সাম্পল লিখতেছি, দেখো দেখো আমি ভাত খাই, এটা খুবই কমন একটা উদাহরণ, তাই না? আমি ভাত খাই, এটা কি বর্তমান কালে হচ্ছে না? সাধারণভাবে কোন একটা কাজ হয় না? আমি ভাত খাই, আমি ভিডিও তৈরি করি, সে সিনেমা দেখে, এই বাক্যগুলো কি বর্তমান কালে হয়। তাহলে আমি ভাত খাই এর ইংরেজি কি হবে? দেখো এর গঠনটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমি ভাত খাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা যদি আমরা বাংলা বুঝতে পারি এরপরে আমাদের বুঝতে হবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি। খেয়াল করো, খুব গঠন একদম ইজিলি লেখা আছে। গঠন হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব 1, খেয়াল করতে হবে ভার্ব 1, তারপরে এস বা ইএস প্লাস অবজেক্ট। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটার কোনো চেঞ্জ নাই। প্রথমে সাবজেক্ট থাকবে, সেই সাথে অবজেক্ট থাকবে, এটাতে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ কোথায় হয় বলতো? ভার্বের অংশে। শুধু এই মাঝখানের ভার্বের অংশে গিয়ে আমাদের পরিবর্তন হবে, তখনই টেন্সের পরিবর্তন হবে, আর কোথাও না। সুতরাং তোমরা টেন্সের পরিবর্তনের সময় কোনটার দিকে খেয়াল করবে? শুধু ভার্বের দিকে খেয়াল করবে, শুধু এটাতে পরিবর্তন করবে, তাই কি হয়ে যাবে? টেন্স পরিবর্তন হয়ে যাবে। এখন খেয়াল করো, সাবজেক্ট এরপরে কি ভার্ব 1, ভার্ব 1 তোমাদেরকে বুঝাইছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা মূল ফর্ম ওইটা। আর এস বাই এস এর অংশটা কি? এস বাই এস এটা দিয়ে কি বোঝাই? আচ্ছা তোমাদের কি মনে আছে স্পেশাল পারসন কে? কে বলতে পারো? হ্যাঁ, অনেকেই বলছো স্পেশাল পারসন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, সেই থার্ড পারসন সিঙ্গুলার বা স্পেশাল পারসন কি দিয়ে শুরু হয় বলতো? এস দিয়ে। তাহলে স্পেশাল পারসন এস দিয়ে শুরু হয়, অর্থাৎ যারাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তারা সবসময় যেখানে এস থাকবে বা ইএস থাকবে তাদেরকে গ্রহণ করবে। যখনই দেখবে বিকল্প আছে, হ্যাঁ দুইটা অপশন আছে, একটা এক্সাম্পল দেই, যেমন ধরো ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি করবে জানো? এই এস বা ইএস সহ গ্রহণ করবে। একটা এক্সাম্পল দেই, যেমন ধরো সে ফুটবল খেলে, আচ্ছা এইবার তোমরা বলো তো সে এর ইংরেজি কি? হি, সে। এরপরে গঠন কি ছিল? ভার্ব 1। আচ্ছা ভার্ব কোনটা? ফুটবল না খেলে? খেলে, খেলা করা, এটা হচ্ছে ভার্ব। এটার ইংরেজি কি? প্লে, প্লে না? হি প্লে। এই এখানে কাহিনীটা হচ্ছে যে ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
এখন আমি তো তোমাদেরকে আগেই শিখেছি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই সিঙ্গুলার নাম্বার হওয়ার সাথে ভার্বের সাথে কি যুক্ত হবে, হয় এস, তা না হলে ইয়েস। তাহলে এখানে যুক্ত হবে এস। তাহলে হি প্লেস, এরপরে বাকি কি থাকে, ফুটবল। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে এই এস বা ইএস এই অংশটা তো তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমাদের ভেতরে একটা কোশ্চেন যাচ্ছে, এস কখন হবে, ইএস কখন হবে, তাই না? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। দেখো, ইএস যুক্ত হবে যখন তোমার এস, ডাবল এস, এস ইস, তারপর হচ্ছে ও, এক্স, এই শব্দগুলো থাকবে, ইত্যাদি ইটিসি। মানে এই কোন একটি ভার্বের শেষে যদি এই শব্দ, এই অক্ষরগুলো থাকে, তখন তার সাথে আমরা কি যুক্ত করব, ই এস যুক্ত করব, আর বাকি ক্ষেত্রে কি যুক্ত করব, এস যুক্ত করব। এখন খেয়াল করো, মনে করো গো আছে, জিও, গো একটা ভার্ব। এই গো ভার্বের সাথে এস যুক্ত করব না ইএস যুক্ত করব, বলো তো? ইএস যুক্ত করতে হবে, কেননা দেখো ও আছে, তাহলে ও থাকলে কি যুক্ত করতে হয়, ইএস, জিও ইএস, গোস। এইভাবে আমরা কি করব, অন্যান্য ভার্বের ক্ষেত্রেও দেখব, যদি এইগুলো থাকে তাহলে আমি ইএস যুক্ত করব, আর বাকি ক্ষেত্রে এস যুক্ত করব। তাহলে আশা করি তোমরা এস বা ইএস কখন যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, আবার কখন এস হয়, কখন ইএস হয়, এই অংশটাও এই যে এখান থেকে বুঝাই দিলাম। আশা করি তোমাদের এস বা ইএস এর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এখন আসো, সাবজেক্ট কি, এই বাক্যে বলো আমি ভাত খাই। এখানে সাবজেক্ট কে, আই, আমি। ভাত এটা অবজেক্ট, আর খাই এটা হচ্ছে ভার্ব। বাংলা বাক্যে ভার্বগুলো সাধারণত শেষে থাকে, আর ইংরেজি বাক্যে মাঝখানে থাকে। তাহলে বলো, সাবজেক্ট হচ্ছে আই, খাই, এর ইংরেজি কি, ইট, আই ইট। তাহলে এখানে এস বা ইএস হবে না, কেন হবে না বলো তো? আই হচ্ছে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসনের সাথে তো হয় না, হয় কখন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইট যুক্ত। তাহলে আই ইট কি হবে, এরপর অবজেক্ট কি, রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আরেকটা বাক্য তোমাদের জন্য দিচ্ছি, তোমরা বলো তো, তারা মাছ ধরে। তারা মাছ ধরে, এটাও কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে নরমালি কি হচ্ছে, কোন একটা কাজ বর্তমান কালে করা বোঝাচ্ছে। তাহলে তারা এর ইংরেজি কি বলতো, দেই, দেই মানে তারা। এখানে ধরে, ধরার ইংরেজি কি মনে আছে, ক্যাচ। আমরা তো এটা বাংলায় বলে কি, ক্যাচ। দে ক্যাচ, তারা ধরে, কি ধরে, ফিশ। দে ক্যাচ ফিশ, তারা মাছ ধরে। আশা করি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বর্তমান কালে কোন একটি কাজ সাধারণভাবে হয়, এরূপ বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটা ধরতে পারবো, এরপরে গঠনে বসায় দিব, সুন্দর করে আমাদের কি হয়ে যাবে, বাক্যটা হয়ে যাবে। এখন আসো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কি, সেম ঘটনা, অতীতকালে কোনো একটা কাজ সাধারণভাবে হয়েছিল, অতীতকালে কোনো একটা কাজ সাধারণভাবে হয়েছিল, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্য আমি লিখি, দেখো সেই উদাহরণটাই দেই, যে আমি ভাত খেয়েছিলাম। বলো, আমি ভাত খেয়েছিলাম, এটা কি অতীতকালে না, অতীতকালে খেয়েছিলাম না, এখন তো না। তাহলে প্রথমে এর গঠনটা খেয়াল করো, সাবজেক্ট, এরপরে কি, জাস্ট ভি2, এরপরে কি, অবজেক্ট। খেয়াল করছো, এখানেও সাবজেক্ট এবং অবজেক্ট সেম, এখানে জাস্ট ছিল ভি1 এস বাই এস, আর এখানে কি, ভি2। তাহলে আমি এর ইংরেজি কি, আই। বলতো খেয়েছিলাম, অর্থাৎ পাস্ট টেন্স। খাওয়ার ইংরেজি কি, ইট। তোমাদেরকে বলে রাখি, ইট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি1। এটার ভি2 কি বলতো, ভি2 হচ্ছে এট, এটিএম, আর ভি3 কি, ইটেন। জাস্ট এগুলো তোমাদের কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ গ্রামার অংশ থেকে এগুলো মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? নিজের প্রতিদিন 5-10টা করে মুখস্থ করলে দেখবে যে 1 মাস পরে তুমি অনেক কিছু জানো। তাহলে ইট, এট, ইটেন, তাহলে এটা অবশ্যই ভি2 বসে, ভি2 হচ্ছে এট। তাহলে আই এট, আমি খেয়েছিলাম, কি খেয়েছিলাম, রাইস। তারপর আরেকটা বাক্য দিচ্ছি, যে সে ফুটবল খেলেছিল।
সে ফুটবল খেলেছিল, সে এর ইংরেজি কি? হি। খেলেছিল, এটা ইংরেজি কি? প্লেড। প্লে মানে খেলা করা, এটা হচ্ছে V1, আর V2 V3 হচ্ছে প্লেড। হি প্লেড কি খেলেছিল? ফুটবল। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। তাহলে এইভাবে আমরা কি পাস্ট ইনডিফিনিট টেন্স গুলো পারবো না? সবগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স কি করব? এইভাবে এই গঠনে বসায় দেব, তাই হয়ে যাবে। এখন আসো ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ফিউচার টেন্স শেখার একটা সহজ উপায় হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাথে আমরা শ্যাল বা উইল বসায় দিব, তাই পাস্ট ফিউচার টেন্স হয়ে যাবে। আবার বলতেছি, মনোযোগ দিয়ে কথাটা শোনো। প্রেজেন্ট টেন্সের সাথে, প্রেজেন্ট টেন্সের যে গঠন থাকে তার সাথে শ্যাল বা উইল নতুন করে বসায় দিব, তাই হয়ে যাবে, তাই মোটামুটি হয়ে যাবে। খেয়াল করো, সাবজেক্ট এবং অবজেক্ট মিল আছে না? দেখো তো, সাবজেক্ট এবং অবজেক্ট তো সব জায়গায় মিল আছে। আর আমি কি বলছিলাম? শ্যাল বা উইল নতুন করে ফিউচার টেন্সে বসে, ফিউচার টেন্সে শ্যাল বা উইল নতুন করে বসে, এই যে শ্যাল বা উইল। আর কি ছিল? এই যে V1, এই যে এখানেও V1, এখানে এস বাই এস হবে না। তাহলে খেয়াল করো, আমি ভাত খেয়েছিলাম, এটাকে যদি আমি ভবিষ্যৎকাল করি তখন কি হবে? আমি ভাত খাবো, তাই না? আমি ভাত খাবো, তাহলে এর ইংরেজি কি হবে? আই। আচ্ছা, এখানে শ্যাল বা উইল কখন কোনটা বসাবো, তাই না? মনে রেখো, ফার্স্ট পারসন আই এবং উই, শুধু আই এবং উই, এরপরে কি বসে? শ্যাল বসে। আই এবং উই এর পরে শুধু শ্যাল বসবে, আর বাকি সকল ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। তাহলে আমি যদি চাই এই বাক্যটাতে লিখবো আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, ঠিক আছে? তারপরে দেখো, সে ফুটবল খেলবে, সে ফুটবল খেলবে, তাহলে এর ইংরেজি কি হবে? হি। হির পরে কি হবে? উইল, কারণ আমি বলছি আই এবং উই এর পরে শুধু শ্যাল বসে। হির পরে কি হবে? উইল, হি উইল। তারপর খেলার ইংরেজি কি? প্লে, V1। তারপর কি? ফুটবল, হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। এখন কথা হচ্ছে, এই শ্যাল আধুনিক নিয়মে শ্যাল তুমি না বসালেও পারো, অর্থাৎ আই এবং উই এর পরেও আমরা উইল বসাতে পারি, ঠিক আছে? সুতরাং কেউ যদি শ্যাল ব্যবহার না করো, যেমন এখানে বলছি আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, এটা না বলে তুমি যদি বলো আই উইল ইট রাইস, ওকে। আধুনিক নিয়মে আই এবং উই এর পরেও উইল ব্যবহার করা হয়। সুতরাং আমরা শ্যাল এবং উইলের মধ্যে পার্থক্য করতে গিয়ে ঝামেলায় যাতে না করি, সেজন্য আমরা কি করবো? সকল ক্ষেত্রে উইল বসাতে পারবো, ঠিক আছে? আই এর পরে উইল বসাতে পারবো, উই এর পরে উইল বসাতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে কোনো সমস্যায় পড়বে না, আশা করি ইনশাআল্লাহ। বাকি টেন্স গুলো আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। তোমাদের যদি ইনডিফিনিট টেন্সে কোনো সমস্যা হয়, যে বুঝতে পারতেছি না যে কখন ইনডিফিনিট টেন্স হবে, তাহলে একটা বলে রাখি, তোমরা এই কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবে, চিনার অনেক ইজি উপায় আছে। পারফেক্ট চিনতে পারবে, পারফেক্ট কন্টিনিউয়াস চিনতে পারবে। তাহলে এইগুলো যখন তুমি চিনতে পারবে, তখন যেটা চিনতে পারবে না সেটা ইনডিফিনিট হয়ে যাবে। খেয়াল করো, দেখো মজা আছে আমাদের কন্টিনিউয়াস, পারফেক্ট এইগুলোতে। সুতরাং আমরা কি করব? কন্টিনিউয়াস টেন্সটা বোঝানোর চেষ্টা করব। দেখো, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স তুমি এইভাবে চিনতে পারবে। মনে করো কোনো একটা কিছু রানিং, ঘুরতেছে, মানে দৌড়াচ্ছে, তারপর ঘুরতেছে, চলতেছে, কথা বলতেছে, এইভাবে রানিং কোনো কিছু বোঝাতে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে এবার তোমাকে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান কালে কোনো একটি কাজ হচ্ছে এরূপ বোঝালে তা কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তোমরা একটা উদাহরণ দাও তো, এরকম কিছু ঘটতেছে, যে কোন একটা ঘটনা ঘটতেছে, হ্যাঁ এখনই ঘটতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা উদাহরণ দাও তো তোমরা। আচ্ছা দেখো, আমি যে কথা বলতেছি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না? আমি তো বর্তমানে এখনো কথা বলতেছি,
তাহলে কোন একটি কাজ এখন চলতেছে, এখন হচ্ছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে যেমন আমি কথা বলতেছি, আই এম টকিং, আমি ভিডিও তৈরি করতেছি, আই এম মেকিং ভিডিও। তাহলে যেই বাক্যগুলো এখনই হচ্ছে সেটাই কি কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে? বর্তমান কালে কোনো একটি কাজ হচ্ছে, চলছে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কাকে বলে? অতীত কালে কোনো একটা কাজ চলতেছিল বুঝালে পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠন আমরা সংজ্ঞাগুলো খুব সহজে শিখতে পারলাম যে কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। এখন আসো এটার গঠন। এই কন্টিনিউয়াস টেন্স মানেই কি বলছিলাম বলতো? রানিং, কোন একটা কিছু চলতেছে। এটার গঠনে তোমাদের যেন মনে থাকে অক্সিলারি ভার্ব প্লাস এভি তে অক্সিলারি ভার্ব প্লাস ভি1 প্লাস আইএনজি। এই অংশটা তোমাদের মুখস্থ থাকবে যে যখনই কোনো কন্টিনিউয়াস টেন্স বলবে তখনই কি অক্সিলারি ভার্ব প্লাস ভি1 প্লাস আইএনজি। খেয়াল করো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি খেয়াল করো। গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, বারবার বলা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট নো চেঞ্জ, শুধু মাঝখানের অংশে আমরা পরিবর্তন করব। আর প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হবে এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর, প্লাস এরপরে কি অক্সিলারি ভার্ব দিছে, এরপর কি ভি1 প্লাস আইএনজি, ভি1 প্লাস আইএনজি, পরে কি থাকে সবাই বলো তো? অবজেক্ট থাকে শেষে, তাই না? তাহলে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট এখানে নো চেঞ্জ, শুধু মাঝখানের অংশে পরিবর্তন হয়েছে। মাঝখানের অংশে কি আছে? এম ইজ আর, মানে এম বসবে অথবা ইজ বসবে অথবা আর বসবে, এরপরে কি ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই গঠনে আমরা কি করব? একটা বাংলা বাক্য লিখি। যেমন আমি ভিডিও তৈরি করছি। দেখো এটা কি এখনই করতেছি না, এটা তো রানিং, তাই না? আমি ভিডিও তৈরি করছি। তাহলে বলো প্রথমে সাবজেক্ট কি? আই। আচ্ছা বলো তো এটা কোন টেন্স? আমি ভিডিও তৈরি করছি, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এরপরে হচ্ছে আমরা একটা বাক্য, বাংলা বাক্য দেখবো, সেটাকে আমরা কোন টেন্স এটা নির্ণয় করব। তারপর সেই টেন্সের গঠন অনুযায়ী আমাদের বসিয়ে দিতে হবে। দেখো সাবজেক্ট বসেছে আই, এরপরে কি এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে তোমাদের যেন মনে রাখার জন্য বলতেছি সব সময় এম বসে আই এর পরে। তাহলে বলো তো আই এর পরে কি বসে? এম, একদম মুখস্থ। আই এম, আমি হই, আই এম, আই এর পরে এম বসে। আর ইজ কখন বসে বলো তো? আচ্ছা তোমাদের কি স্পেশাল পারসনের কথা মনে আছে? বলো তো স্পেশাল পারসন কাকে বলছিলাম? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে দেখো তো এস কোথায় আছে? এই যে ইজ এর মধ্যে এস আছে। তাহলে স্পেশাল পারসন কি গ্রহণ করে? এস গ্রহণ করে। তাহলে আমরা কি বলতে পারি? ইজ। ইজ কখন বসবে বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসবে, আর বাকি যা ক্ষেত্রে থাকবে সবগুলোতে কি বসবে? আর বসবে। তাহলে আমরা ইজিলি পেয়ে গেলাম আই এর পরে বসবে এম, থার্ড পারসন সিঙ্গুলারের পরে ইজ, আর বাকি সকল ক্ষেত্রে কি বসবে? আর। তাহলে আই এম, আমি। তৈরি করার ইংরেজি কি বলতো? মেক, এম এ কে ই, মেক। মেকের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়? মেকিং। ঠিক আছে? মেক ছিল এম এ কে ই, মেক। যখন আইএনজি যুক্ত করতে হয় তখন কি হয়? ওই ইটা উঠে যায়, ইটা উঠে গিয়ে আইএনজি যুক্ত হয়। তাহলে আই এম মেকিং, কি তৈরি করতেছি বলো? বাকি কি থাকলো? ভিডিও। আই এম মেকিং ভিডিও, আমি ভিডিও তৈরি করছি। ইজি না? আচ্ছা তোমরা ভিডিও দেখছো, এটা নিজে কি হবে দেখো, বলো। তোমরা ভিডিও দেখছো, মানে এখানে দেখছো বলতে দেখতেছো এরকম বলতে পারি। তোমরা ভিডিও দেখতেছো, তাহলে এটা কি কন্টিনিউয়াস টেন্স না? এখনই তো দেখতেছো। তাহলে বলো প্রথমে সাবজেক্ট কি? ইউ। ইউ মানে তুমি বা তোমরা। ইউ এর সাথে কি বসে? আর বসে। আমি তো বলে দিছি যে এম বসে এর পরে থার্ড পারসন সিঙ্গুলার পরে ইজ, বাকি সকল ক্ষেত্রে আর। তাহলে ইউ এর পরে কি বসে? আর। দেখার ইংরেজি কি? ওয়াচ।
WATCH ওয়াচ। ইউ আর ওয়াচ, এটা কি আইএনজি আছে না ভি1 এর পরে আইএনজি, ওয়াচিং। ইউ আর ওয়াচিং ভিডিও, তোমরা ভিডিও দেখছো। এইভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো, ঠিক আছে। যেমন আমি ভাত খাচ্ছি, তারা ফুটবল খেলছে, ফ্যানের পাখা ঘুরছে, আমি কথা বলছি, তোমরা দেখছো। এই সবগুলো কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি চলমান। তাহলে আশা করি তোমরা এই কন্টিনিউয়াস টেন্স, বিশেষ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা কি শিখবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হবে? সাবজেক্ট প্লাস এরপরে হবে জাস্ট ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখছো, শুধু মাঝখানের এই অংশটা পরিবর্তন হয়েছে। অক্সিলারি ভার্ব হবে ওয়াজ ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। তাহলে এই বাক্যে আমরা একটা বাংলা বাক্য দেখে দিই। যেমন হচ্ছে, আমি বই পড়তেছিলাম। খেয়াল করো, আমি বই পড়তেছিলাম। তাহলে পড়তেছিলাম, এটা কি রানিং ছিল না? হ্যাঁ, পড়তেছিলাম। আমি এমন না যে আমি বই পড়ছিলাম, আমি বই পড়তেছিলাম। তাহলে এটা কি রানিং ছিল। তাহলে এটা কোন টেন্স হবে? এটা হবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট কি? আই। হ্যাঁ, আই এর সাথে কি হবে? ওয়াজ না ওয়্যার? আই এর সাথে হবে ওয়াজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার স্পেশাল পারসনের ক্ষেত্রে কি হবে? ওয়াজ হবে, আর বাকি সকল ক্ষেত্রে ওয়্যার হবে। যেমন আই ওয়াজ, হ্যাঁ কি করতেছিলাম বলতো? পড়তেছিলাম। পড়ার ইংরেজি কি? রিডিং। আই ওয়াজ রিডিং বই, বুকস। আই ওয়াজ রিডিং বুকস, আমি বই পড়তেছিলাম। তারপরে বলতে পারো তারা ফুটবল খেলতেছিল। তারা তারা ফুটবল খেলতেছিল। এটা হচ্ছে কি অতীতকালের কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বলো তারা হচ্ছে কি? দেই। আচ্ছা, এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, গঠন কি ছিল? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। বলো ওয়াজ হবে না ওয়্যার হবে? তারা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বারের পরে কি হয়? ওয়্যার হয়। তাহলে দে ওয়্যার। হ্যাঁ, খেলার ইংরেজি কি? প্লেইং। সাথে কি হবে? ভার্বের সাথে কি হয়? আইএনজি, প্লেইং। দে ওয়ার প্লেইং, বাকি কি থাকলো? অবজেক্ট কি থাকলো? ফুটবল। দে ওয়ার প্লেইং ফুটবল। আশা করি তোমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও বুঝতে পারছো। জাস্ট মাঝখানে কি হবে? সাবজেক্টের পরে কি হবে? ওয়াজ ওয়্যার, আর ভি1 প্লাস আইএনজি সব জায়গায় আছে, তাই না? তাহলে এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর তোমাদেরকে মনে আছে ফিউচার টেন্সে কি যুক্ত হয় নতুন করে? সেটা হচ্ছে শ্যাল বা উইল। তাহলে আমরা গঠনটা এভাবে লিখতে পারি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। হ্যাঁ, এরপরে বি দিতে পারি নতুন করে। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে কি? প্লাস বি প্লাস ভার্বের সাথে ভি1 প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। আমরা এভাবেও লিখতে পারি। আবার যদি শ্যাল বি উইল বি একসাথে লিখি তাও হবে। যে এভাবে যদি লিখি, দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা কি উইল বি প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে আমাদের এই কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে। যেমন আমি ভাত খেতে থাকবো। দেখো, ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে, যেমন আমি ভাত খেতে থাকবো। তাহলে এটা বুঝতে পারলাম যে ফিউচার টেন্সে ভবিষ্যৎকালে কি হবে? এটা চলতে থাকবে। আমি ভাত খেতে থাকবো, চলতে থাকবো। তাহলে এটা যখন জানলাম যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে, সেটা কোন টেন্স? সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা গঠনে বসাই দেব আই।
আচ্ছা, আই এর পরে কি দিবে, শ্যাল বি না উইল বি, এটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে শ্যাল বি দিতে পারো, চাইলে উইল বি দিতে পারো, সকল ক্ষেত্রে উইল বি দেওয়া যায়, সুতরাং আই উইল বি দিলাম, আই উইল বি, তারপরে কি V1, এর ইংরেজি কি বলো, খাবার ইংরেজি কি, খেতে থাকবো, খাবার ইংরেজি কি ইট, সাথে কি যুক্ত হবে আইএনজি, ইটিং, বাকি কি থাকলো অবজেক্ট রাইস। তাহলে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, তারা ফুটবল খেলতে থাকবে, তারা গান গাইতে থাকবে, হ্যাঁ তারা ভিডিও তৈরি করতে থাকবে, এই যে বাক্যগুলো এটা কি ভবিষ্যৎকালে কোন একটা কাজ চলতে থাকবে। তাহলে আশা করি তোমরা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকেও বুঝতে পারছো। তাহলে আবারও বলতেছি, কন্টিনিউয়াস টেন্স বোঝার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যে কোন একটা কাজ চলতেছে, হ্যাঁ তৎক্ষণাৎ হচ্ছে, ঘটতেছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা যদি বর্তমানে ঘটে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি অতীতে ঘটে থাকে পাস্ট কন্টিনিউয়াস, যদি ভবিষ্যতে ঘটবে বোঝায় সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, আমাদের এই কন্টিনিউয়াস টেন্সটাও আলহামদুলিল্লাহ হয়ে গেল। আশা করি তোমরা কন্টিনিউয়াস টেন্সটাকে ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা কি বুঝবো, পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সটা কি, এটা আমাদের আরেকটু পারফেক্টলি বুঝতে হবে, তাই না? দেখো, আচ্ছা পারফেক্ট মানে কি বলতো, পুরা ঘটিত, কোন একটা কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, এটা পারফেক্ট। আবার বলতেছি, কোন একটা কাজ সম্পূর্ণরূপে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেটা পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোন একটি কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে বাট তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল দেই, যেমন আমি ভাত খেয়েছি, খেয়াল করো এই বাক্য দিয়ে আমাদের বুঝতে হবে, এছাড়া উপায় নাই। আমি ভাত খেয়েছি। আচ্ছা বলো, আমার ভাত খাওয়া কি শেষ হয়েছে না? এটা তো আমরা বুঝতে পারছি, আমি ভাত খেয়েছি মানে কি আমার খাওয়া শেষ। তাহলে একটা কাজ কমপ্লিট শেষ হয়ে গেছে বাট তার ফলাফল এখনো বর্তমান আছে। ফলাফল কি, মানে এটাতে আমাদের বুঝতে অনেক সমস্যা হয় যে ফলাফল বিদ্যমান থাকে, কোন একটি কাজ পুরোপুরি শেষ হয়ে যায় কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, এটা আমরা বুঝতে পারি না। খেয়াল করো, আমি ভাত খেয়েছি, পুরোপুরি কমপ্লিট খাওয়া, হ্যাঁ কমপ্লিট। এবার ফলাফল বিদ্যমান আছে, হ্যাঁ আছে, কি আমার পেট ভরা। অর্থাৎ আমাকে যদি এখন কেউ খেতেও বলে, আমি বলবো না আমি ভাত খেয়েছি, আমার পেট ভরা, আমি তো আর খেতে পারবো না, এটা হচ্ছে ফলাফল। আরেকটা উদাহরণ দেখো, কারেন্ট হ্যাজ গন, কারেন্ট চলে গেছে। আচ্ছা কারেন্ট চলে গেছে, এটা তো পুরোপুরি চলে গেছে, শেষ, পুরোপুরি শেষ, বাট ফলাফল কি, ফ্যান ঘুরতেছে না, লাইট জ্বলতেছে না, কম্পিউটার চলতেছে না, ওয়াইফাই চলতেছে না, এগুলো হচ্ছে ফলাফল। কারণ চলে যাওয়ার ফলে আমাদের এই ঘটনা ঘটতেছে। তাহলে কোন একটা বাক্য দেখবে যে পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে আর তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, এটা বুঝতে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন ধরো আমি ভাত খেয়েছি, তাহলে এটার গঠনটা একটু বলে নেই। দেখো এই পারফেক্ট টেন্সের গঠন এইভাবে মনে রাখবে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড প্লাস V3, এটা হচ্ছে মূল। আবার বলি, কন্টিনিউয়াস এর মূল কি ছিল, অক্সিলারি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি, তিনটা। আর এটার মূল কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড আর কি প্লাস V3 এটাতে লাগবে। এখন এই হ্যাভ এবং হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এর জন্য। তাহলে গঠনগুলো কি হবে খেয়াল করো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা কি হ্যাজ প্লাস কি হবে V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, কত ইজি না, হ্যাভ হ্যাজ। ওকে, এখন বলো আমি ভাত খেয়েছি, প্রথমে কি সাবজেক্ট কি আই, আই এর পরে হ্যাভ বসে না হ্যাজ বসে। আচ্ছা তোমাদের আবারও বলি যে স্পেশাল পারসনের কথা মনে আছে তো, যখনই অপশন থাকবে এরকম হ্যাঁ অথবা, তখন আমাদের ওই স্পেশাল পারসনের কথা মনে করতে হবে। স্পেশাল পারসন কি ছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এই যে হ্যাজ হ্যাজ আছে না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে কি হবে হ্যাভ। তাহলে বলো আই এর পরে কি হবে হ্যাভ, কারণ আই তো ফার্স্ট পারসন সিঙ্গুলার, আই হ্যাভ। তারপরে V3 খাওয়ার ইংরেজি কি বলো, ইটেন, ইট এট ইটেন, আই হ্যাভ ইটেন, কি খেয়েছি বলো, বাকি কি আছে রাইস, বাকি আছে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তারা ফুটবল খেলেছে, বলো তারা
তারা ফুটবল খেলেছে, বলো সাবজেক্ট কি এখানে? দেই। হ্যাঁ, দে সাথে কি বসে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ, দে হ্যাভ। তারপর খেলার কিছু কি? প্লেড, ইডি, ভিতরি হচ্ছে ইডি, প্লেড কি আছে? ফুটবল। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। আচ্ছা, এবার থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে একটা উদাহরণ দিই, তা নাহলে তো ওই যে হ্যাসের অতি এটা বুঝতেছ না। যেমন ধরো সে মাছ ধরেছে, তাই না? তাহলে সে এর ইংরেজি কি বলো? হি। হ্যাঁ, হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে হি সাথে কি বসবে? হ্যাজ বসবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ বসে। হি হ্যাজ। ধরার ইংরেজি কি? কট, ক্যাচ, কট, কট। হি হ্যাজ কট কি ধরছে? ফিশ। হি হ্যাজ কট ফিশ, তারা মাছ ধরেছে। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে কোন একটি কাজ পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট। এখন আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। শোনো, তোমাদের এই চারটা টেন্স অর্থাৎ এই দুইটা, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে তোমার এই যে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই চারটি টেন্সের বিস্তারিত আলোচনা তোমরা নেক্সট ভিডিওগুলোতে পাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের এই টেন্স যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সুতরাং এটা নিয়ে আমাদের স্পেসিফিক প্রত্যেকটা টেন্স নিয়ে আমাদেরকে বিস্তারিত জানা দরকার। আমি চেষ্টা করব নেক্সট ভিডিও তৈরি করতে, যেখানে তোমাদের এই ইনডিফিনিট তিনটা টেন্স নিয়ে শুধু আলোচনা হবে। অর্থাৎ এগুলোর বিস্তারিত আরো অনেক কিছু জানার আছে আমাদের। আমরা যদি টেন্স সম্পর্কে ভালোভাবে শিখতে পারি, আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা শুদ্ধভাবে ইংরেজি কথা বলতে পারবো। টেন্স এই জন্য আমি কি করব, টেন্সের একটা সিরিজ আকারে অর্থাৎ কয়েকটা পর্ব হবে, যেখানে টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা পাবে ইনশাআল্লাহ। সুতরাং এই টেন্স গুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা নেক্সট ভিডিওতে পাবো। তারপরও আমি এই ভিডিওতে জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু আলোচনা করব আর কি। খেয়াল করো, পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালের দুইটা কাজের মধ্যে, অতীতকালের দুইটা কাজ সংঘটিত হয়েছে, সেই দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেই টেন্সটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটার গঠন কি? সাবজেক্ট প্লাস হেড, এই যে হেড এটা। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিতরি প্লাস অবজেক্ট, জাস্ট হ্যাভ এর পরিবর্তে হেড হবে, তাই আমাদের টেন্সটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা বলতেছি পাস্ট টেন্সের গঠন, পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে বললাম? যে অতীতকালে দুইটি কাজের মধ্যে যেই কাজটা আগে সংঘটিত হয়েছে সেটাই পাস্ট পারফেক্ট টেন্স। এর একটা চমৎকার উদাহরণ হচ্ছে, যেটা আমরা প্রায় শুনে থাকি এবং বিভিন্ন ভাইভা বোর্ডে ধরে থাকে, সেই উদাহরণটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কি, দেখো, ডাক্তার আসার আগে কি হইল? রোগীটা মারা গেল। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। আচ্ছা, খেয়াল করো তো, এটা কি মারা গেল, এটা কি বর্তমান, অতীত না ভবিষ্যৎ? অতীত কাল না, মারা গেছে। তাহলে অতীত কালের কয়টা কাজ হয়েছে? দুইটা, একটা ডাক্তার আসছিল আর একটা কি রোগী মারা গেছিল। এইবার তোমরা বলো তো, কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসা না রোগীটা মারা যাওয়া? এই রোগীটা মারা যাওয়া। তাহলে যেই কাজটা আগে হবে সেটা কি? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রোগীটি মারা গেল, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রোগীটি মারা গেল, এর ইংরেজি কি? খেয়াল করো, রোগীর ইংরেজি কি? দা পেশেন্ট। দা পেশেন্ট, রোগীটি মারা গেল। এর গঠন কি? দেখো, সাবজেক্টের পরে কি? হেড বসে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হেড। দা পেশেন্ট হেড। এরপর মারা যাওয়ার ইংরেজি কি? ডায়েড, ডিআইইডি, ডায়েড, মানে এটা হচ্ছে ভি3, ডায়েড। দা পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গেল। এরপর আসে এটা বিফোর। বিফোর কি আসা? ডাক্তার আসা, দা ডক্টর
ক্যান। দেখো তোমাদেরকে আমি আগেই বলে রাখছি যে এই ইগুলো নিয়ে, টেন্স গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা দরকার আছে। এই জন্য আমি বিস্তারিত আলোচনা পরে করব। জাস্ট তোমরা এখানে জেনে নাও যে অতীতকালের দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হবে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর পরেরটা আরেকটা যেটা থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যদি আমি সহজ করে বলি, গঠনটা হবে এরকম: যদি বিফোর থাকে তাহলে এই বিফোর এর পূর্বের টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে বিষয়টা খেয়াল করো যে পাস্ট পারফেক্ট টেন্স যদি বিফোর থাকে পূর্বে, তাহলে এর আগের টেন্সটা হবে পাস্ট পারফেক্ট আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে নেক্সট ভিডিওগুলো দেখো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এখন আসো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে যে ভবিষ্যৎকালের দুইটি কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত আগে সংঘটিত হবে সেটা হবে কি ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা যেহেতু বিস্তারিত আলোচনা করব এজন্য আমরা এগুলোতে মানে বেশি বিস্তারিত না করে অল্প একটু আলোচনা করি। জাস্ট গঠনটা দেখাই দিই আর উদাহরণ দিয়ে বুঝাই দিই। দেখো এটার গঠন হবে কি, শ্যাল সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ। খেয়াল করো, শ্যাল বা উইল, তারপর কি প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে শ্যাল বা উইল নতুন করে বসে। আমি বলছিলাম যে প্রেজেন্ট টেন্সের মতোই ফিউচার টেন্স হয়, শুধু শ্যাল বা উইল নতুন করে বসে। খেয়াল করো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর এখানে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখানে হ্যাজ হবে না। যেমন ধরো একটা বাংলা বাক্য লিখি, আমি ভাত খেয়ে থাকবো, তাই না? আমি ভাত খেয়ে থাকবো। তাহলে ইংরেজি কি হবে? আই। তারপরে আই পরে শ্যাল বা উইল যেটাই দাও ইচ্ছা, উইল দিলাম, আই উইল। তারপরে কি বসে? হ্যাভ। সবসময় হ্যাভ বসে। আই উইল হ্যাভ ইটেন কি কি খেয়ে থাকবো? রাইস। আই উইল হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়ে থাকবো, অর্থাৎ ভবিষ্যৎকালের কোন একটা কাজ হয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যায়, তাই না? আমি ভিডিওটি তৈরি করে থাকবো, সে গান গেয়ে থাকবে, হ্যাঁ, সে গান গাইতে থাকবে না, সে গান গেয়ে থাকবে। এরকম অসংখ্য উদাহরণ আছে যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখন আসো বাকি হচ্ছে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমরা এবার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? আচ্ছা, পারফেক্ট মানে কি বলছিলাম বলো তো তোমরা? পারফেক্ট মানে কোন একটা কাজ পুরোপুরি হয়ে গেছে, এটা তো পারফেক্ট। আর কন্টিনিউয়াস মানে কি বলছিলাম? চলমান। তাহলে টোটাল মানে পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝতেছি? যে কোন একটা কাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, মানে কিছু অংশ শেষ হয়ে গেছে, আবার এখনো চলতেই আছে। হ্যাঁ, এরকম একটা উদাহরণ তোমরা দিতে পারবে? এখন দেখো আমরা যে ভিডিওটা করতেছি, মনে করো 50 থেকে 1 ঘন্টা আগে থেকে, তাহলে এই যে আমরা 1 ঘন্টা থেকে ভিডিও করতেছি, এখনো করতেছি এবং 1 ঘন্টা চলেও গেছে, তাহলে এটা কোন টেন্স হবে বলতো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বর্তমান কালের কোন একটি সময় অতিবাহিত হয়ে গেছে এবং কাজটি এখনো চলতেছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এবার গঠনটা আমরা দেখে নিই। গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস, খেয়াল করো পারফেক্ট টেন্সের জন্য গঠন কি হয়? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে হ্যাভ অথবা হ্যাজ, সাথে কি বসে? বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। তোদের মনে আছে না এই যে ভি1 আইএনজি কখন বসে? কন্টিনিউয়াস এর জন্য বসে। আর হ্যাভ হ্যাজ বসে পারফেক্ট এর জন্য, প্লাস কি অবজেক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে
কোন একটা সময় চলে যায়, মানে অতিবাহিত হয়ে যায়, অতিবাহিত হয়ে আবার কি চলতেই থাকে, এটাই কি কন্টিনিউয়াস টেন্স। একটা বাংলা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। যেমন আমি 1 ঘন্টা ধরে ভিডিও করছি বা করতেছি। আমি 1 ঘন্টা ধরে ভিডিও করছি, তাই না? খেয়াল করো, এটা কোন টেন্স হবে বলো? বর্তমানে তো চলতেছে, আমি 1 ঘন্টা ধরে ভিডিও করছি, এটা কি বর্তমানে করতেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ 1 ঘন্টা চলে গেছে, আবার এখনো করতেই আছে। তাহলে বলো এবার গঠনে বসে দিই। প্রথমে সাবজেক্ট কি? আই, তারপরে হ্যাভ না হ্যাজ, আই এর পরে কি বসে? হ্যাভ, তারপর কি আছে? বিন, তাহলে আই হ্যাভ বিন। তারপরে খেয়াল করো ভার্ব কোথায় আছে, ভি1 কোথায় আছে বলো? যেমন করা, তাহলে তৈরি করা বা এরকম করার নিচে কি? মেক। আই হ্যাভ বিন মেকিং, আমি তৈরি করছি বা করতেছি। ডুইংও দিতে পারি, আই হ্যাভ বিন ডুইং, আমি করতেছি। আই হ্যাভ বিন মেকিং কি? ভিডিও, আমি একটি ভিডিও তৈরি করছি। আই হ্যাভ বিন মেকিং আ ভিডিও। কয় ঘন্টা ধরে? 1 ঘন্টা ধরে। এর ইংরেজি হচ্ছে ফর 1 আওয়ার। ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে ভিডিও তৈরি করছি। এখন তোমাদের প্রশ্ন যে এখানে কিন্তু ফর এবং সিন্স এর একটা ব্যবহার আছে। ফর এবং সিন্স, আমি বলতেছি, আমি যদি এই কথাটা এইভাবে বলতাম যে আমি 10টা থেকে ভিডিও করতেছি, এই উদাহরণটা, আরেকটা উদাহরণ এটাই দেই, আমি 10টা থেকে ভিডিও তৈরি করছি বা করছি। হ্যাঁ, খেয়াল করো, তাহলে এইটা ইংরেজি কি হবে? আই হ্যাভ বিন মেকিং আ ভিডিও, আমি একটি ভিডিও তৈরি করছি। হ্যাঁ, এটা কি বলতো? 10টা থেকে, এটা হবে সিন্স 10। হ্যাঁ, মনে করো যদি রাত 10টা হয় তাহলে 10 PM। তাহলে এটার অর্থ কি? আমি রাত 10টা থেকে ভিডিও করছি, আমি রাত 10টা থেকে ভিডিও করছি, ভিডিও তৈরি করছি। খেয়াল করো সিন্স এবং ফর এর ব্যবহার, আমরা কিন্তু এই সিন্স এবং ফর এর ব্যবহারটা অনেকে কি করি? ভুলে যাই। এটা আমি সহজ করে বলতেছি, দেখো, থেকে থেকে যদি হয়, থেকে অথবা যাবত, আচ্ছা, থেকে বা যাবত, যেমন ধরো আমি রাত 10টা থেকে ভিডিও তৈরি করছি, তাহলে এটা হবে সিন্স। হ্যাঁ, আর যাবত যদি হয় বা ধরে, যাবত অথবা ধরে, এটা হবে তোমার ফোর। জাস্ট এটা মনে রাখলে হয়ে যাবে। দেখো, আমি 1 ঘন্টা ধরে বা আমি 1 ঘন্টা যাবত ভিডিও করছি, তাহলে এটা কি হবে? এই যে 1 ঘন্টা ধরে, এই জন্য 1 আওয়ার। আর যদি যখন বলছি 10টা থেকে, তাহলে সিন্স কি 10 PM। আচ্ছা, তোমাদের এবার প্রশ্ন করি, বলতো তাহলে সকাল থেকে এটা কি হবে? সিন্স মর্নিং হবে নাকি ফর মর্নিং হবে? হ্যাঁ, এটা হবে সিন্স মর্নিং, কারণ হচ্ছে সকাল থেকে, এই যে থেকে হলে সিন্স, আর যাবত বা ধরে হলে ফর হয়। সুতরাং আশা করি এটাও তোমাদের আর সমস্যা হবে না। আচ্ছা, আমরা অনেক সময় নিয়ে ফেলছি, এই জন্য এগুলোকে খুব একটু শর্টকাট করে করতেছি। খেয়াল করো, সাবজেক্টের পরে এরপর আসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কথা আমরা কথা বলবো যে এই 4টা টেন্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং এই 4টা নিয়ে আমরা হালকা জাস্ট উদাহরণের সাথে, মানে সূত্রের সাথে মিল রেখে আমরা জাস্ট 2-একটা বাক্য দিচ্ছি। খেয়াল করো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। যেমন ধরো, I have been making a video
দেখো আমি একটি ভিডিও তৈরি করতেছিলাম, এটারই হবে আই হ্যাড বিন মেকিং এ ভিডিও। আই হ্যাড বিন মেকিং এ ভিডিও, আমি একটি ভিডিও তৈরি করতেছিলাম। হ্যাঁ, এটা যারা ধরতে পারছো তারা একটা জিনিস ধরার কথা, সেটা হচ্ছে যে এটা পাস্ট হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর বাংলা অর্থ কিন্তু একই হয়ে গেছে, কিন্তু এটার গভীর পার্থক্য রয়েছে। সেটা ইংরেজির ক্ষেত্রে এটার গভীর একটা পার্থক্য রয়েছে। এগুলো আমরা কি করব সামনের ভিডিওতে দেখব। তাহলে এই ধরনের বাক্য যেটা কি হয় যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এটাও সেম যে অতীতকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি একটা লং সময় ধরে করতেছিল বা লং সময় ধরে চলতেছিল ঘটতেছিল, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দুইটা বাক্য লাগবে, ওই দুইটা বাক্য আমরা পরে ভিডিওতে বোঝাবো। সেম ভাবে হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালের দুইটি কাজের মধ্যে কোন একটি কাজ যদি একটা লং টাইম ধরে চলতে থাকে সেটাই হবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, তাহলে হি, দেখো গঠনটা একটু জেনে নাও। হ্যাঁ বলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে কি বসে? শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল, তারপরে কি বলতো প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস বিয়ন প্লাস প্লাস। তাহলে হি উইল হ্যাভ বিন কি খেলা করার নিজে কি বলো প্লেইং, হি উইল হ্যাভ বিন প্লেইং। তারপরে বলো 2 ঘন্টা ধরে ইংরেজি কি ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। আচ্ছা আমি একটি ভিডিও তৈরি করতে থাকবো, এটা যদি আমি দেই আমি সকাল থেকে একটি ভিডিও তৈরি করতে থাকবো। আই হ্যাড বিন মেকিং এ ভিডিও বলতো সিন্স মর্নিং। আমি সকাল থেকে একটা ভিডিও তৈরি করতে থাকবো। আশা করি আজকের মতো এইটুকুই থাকবে।